পাশের দেশ বাংলাদেশ এখন উভয় সংকটে পড়ে গিয়েছে। জলে কুমির এবং ডাঙায় বাঘ, এই রকম একটা পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। এই পরিস্থিতিতে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা নিজেদের ভূখণ্ডেই ঢুকতে পারছে না। এবার পরিস্থিতিটি আরো খারাপ হয়ে গেল। সেন্ট মার্টিন এবং টেকনাফ, সেখানে বেশ কিছু এলাকা দখল করে নিল আরাকান আর্মি। এবং এই দখল হয়ে যাওয়ার যে বিষয়, সেটা অবশ্যই এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে বাংলাদেশকে হয় আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে নিজেদের এলাকা ছিনিয়ে নিতে হবে, আর নয় নিজেদের এলাকার কথা ভুলে যেতে হবে। সেখানকার যে নাপ নদী রয়েছে, সেই নদীতে কোনো বাংলাদেশিকে দেখলেই আরাকান আর্মি গুলি চালাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়ে গিয়েছে। তারই মধ্যে চট্টগ্রামে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারও শুরু হয়েছে। সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বৌদ্ধ ধর্ম অবলম্বীও রয়েছে, এটা বলে রাখলাম। তারপরে আমি বলবো যে এটার সঙ্গে ঠিক কি মিল রয়েছে। দেখুন, একদিকে যেমন সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, এবং যে কারণে একেবারে তলানিতে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছে। তার সঙ্গে ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারির পর পরিস্থিতি আরো বেগতিক, এবং এই পরিস্থিতিটা যাতে একটু হাওয়া দেওয়া যায়, সেই কারণে সাম্প্রদায়িক জিগিরকে জিইয়ে রাখা হয়েছে। কি করে জিইয়ে রাখা হয়েছে? সেখানকার বেশ কিছু মৌলবাদী সংগঠন, যেমন জামাত রয়েছে, তাদেরকে বিষয়টিকে দিয়ে এমন একটা জিগির সেখানে তোলা হচ্ছে, সেই জিগিরের মধ্যে মানুষ ডুবে আছে। মানুষ ভুলে যাচ্ছে যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কি হারে বাড়ছে, পেটে খাবার জোগাড় করতে তাদের কত কষ্ট করতে হচ্ছে। এই জিনিসটা ভুলে গিয়ে তারা সাম্প্রদায়িক হিংসার মধ্যেই নিজেকে ডুবিয়ে রয়েছে। এই জায়গায় তারা অন্য কিছু ভাবার মতন নেই। আর এতে আবার হাত ধুয়ে নিচ্ছে সেখানকার বিএমপির কিছু দলীয় নেতৃত্ব, তারা আবার যুদ্ধের জিগির তুলছে ভারতের সঙ্গে। মানে দুই প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্কের আরো অবনতি করা যায়, মানুষ যাতে ওই তেল আলু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রয়োজনীয় জিনিসপত্রের কথা ভুলে গিয়ে যুদ্ধের কথাই শুধুমাত্র ভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত। যতদিন তাদেরকে এই বিষয়টি ভাবানো যাবে, মানে বাংলাদেশিদের যতদিন এই যুদ্ধ খেলাটা ভাবানো যাবে, ততদিন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার নিরাপদে রয়েছে। কিন্তু যবে বাংলাদেশিরা বুঝতে পারবে যে তাদের ক্ষতিটা ঠিক কতটা বেশি পরিমাণে হয়ে গিয়েছে, ক্ষতির পর ক্ষতি হতে হতে তাদের জীবনযাত্রার মান হয়ে গিয়েছে একেবারে নিম্নমুখী। এই নিম্নমুখী জীবনযাত্রার মান নিয়ে বাংলাদেশ কবে ঘুরে দাঁড়াবে, কবে তারা বাস্তবটা বুঝতে পারবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার একটা বিষয় আসি। গত 10ই ডিসেম্বর আপনারা প্রত্যেকেই জানেন যে চট্টগ্রাম যে সীমান্ত এলাকা মাংডু শহর দখল করে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, এবং এই খবর আমরা প্রত্যেকে পেয়েছিলাম। এবারে চট্টগ্রাম সীমান্তে বয়ে চলা নাপ নদীর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এই গোষ্ঠী। সেখানে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের এই যে মুহূর্ত, এটা কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। কারণ লাখ লাখ রোহিঙ্গা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকতে শুরু করে দিয়েছে, আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। আর রোহিঙ্গাদের একেবারেই দেখতে পারে না আরাকান আর্মি। কাজেই বাংলাদেশ যেহেতু রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দিয়েছে, বাংলাদেশ আশ্রয় দিয়েছে, স্বাভাবিকভাবেই আর্মির চোখে বাংলাদেশও ভালো জায়গায় নেই। স্বাভাবিক ব্যাপার। তারা যেটুকু অংশ দখল করেছে, এরপর তারা চট্টগ্রামের আর অন্যান্য অংশ কিন্তু দখলের দিকে যাবে। কারণ তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র রোহিঙ্গাদের আশ্রয় নয়, আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না, এই যে আরাকান আর্মি, তারা মূলত বৌদ্ধ ধর্ম অবলম্বী। আর চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষের উপরে অত্যাচারের পরিমাণও যথেষ্ট বেড়ে গিয়েছিল এই কয়েকদিনে। যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়, ঠিক একইভাবে সেখানে চলছিল। আর এই অত্যাচারের মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছিল যে সেখানে বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষদের ধর্ম পরিবর্তন করার জন্য সেখানে চাপ দেয়া হয়, ধর্ম পরিবর্তন করে দেয়া হয় বেশ কয়েকজনের।
এইরকম একটা পরিস্থিতিতে আরাকান আর্মি, মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, তারা কিন্তু বাংলাদেশকে আর ছাড়বে না। ইতিমধ্যেই বাংলাদেশের টেকনাফ অঞ্চলের কিছু অংশ তারা দখল করে নিয়েছে। সীমান্তে আরাকান সেনাবাহিনী ও বাংলাদেশ বাহিনীর মধ্যে একাধিক গোলাবর্ষণের খবরও বিভিন্ন মারফত আসছে। আরাকান আর্মি বাংলাদেশি ভূখণ্ডের কিছু অংশ তারা নিয়ন্ত্রণেও নিয়ে নিয়েছে। যাই হোক, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোন রকম বিবৃতি প্রকাশ করেনি, করবেও না। আর এটা যদি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে নিজের দেশের মানুষের কাছে ছোট হয়ে যাবে। কিন্তু বাংলাদেশি বহু মিডিয়ায় কিন্তু এবার মুখ খুলতে শুরু করে দিয়েছে বিষয়টি নিয়ে, কারণ তাদের নিরাপত্তা হানি ঘটছে। বাংলাদেশের বহু মানুষ যারা খোঁজ খবর রাখেন তারাও জানেন যে ইতিমধ্যেই আরাকান আর্মি তারা বাংলাদেশের ভূখণ্ডের কিছু অংশ দখল করে নিয়ে নিয়েছে। এবার একটা প্রসঙ্গ আসি, অনেকেই বলছেন যে আরাকানদের সঙ্গে ভারতের ঠিক কি সম্পর্ক, এর মধ্যে কি কোনো রকম সম্পর্ক আছে? আপাত দৃষ্টিতে দেখলে কোনো রকম সম্পর্ক নজরে পড়বে না, তবে আরাকানদের সঙ্গে একটা সম্পর্ক হয়তো ভারতের রয়েছে। কি সম্পর্ক? বা মায়ানমারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই বলছি। মায়ানমারে ভারত কিন্তু অনেক কিছু ইনভেস্ট করে রেখে দিয়েছে, অনেক কিছু। সেই ইনভেস্টের পরিমাণটাও কিন্তু যথেষ্টই বেশি। গত নভেম্বর মাসে নয়াদিল্লির বিদেশ মন্ত্রক, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, যাকে বলা হয় ICWA, এদের একটি সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিদ্রোহ গোষ্ঠীর নেতাদের। তবে সেই যে সেমিনার, সেখানে ঠিক কি কি আলোচনা হয়েছিল সেটা কিন্তু জানতে পারা যায়নি। অপরদিকে আরেকটা বিষয়, এই যে জুনটা সরকার মায়ানমারের, তারা কিন্তু বেজিং এর সামগ্রী নেয় এবং বেজিং এর মদতপুষ্ট, এ কথাই বলা যায়। এটা কিন্তু নয়াদিল্লি একেবারেই ভালোভাবে নেয়নি, প্রথম থেকেই ভালোভাবে নেয়নি। এবং মায়ানমারের মধ্যে কি কি অবদান ভারতের রয়েছে এবার একটু সেটা বলি। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য মায়ানমারের সঙ্গে সুসম্পর্ক কিন্তু ভারত গড়তে চেয়েছিল, এখনো চায়। সেই কারণেই মায়ানমারের সিতাওতে ভারতের কালাদান বন্দর সে নির্মাণ করেছে। সড়ক, যোগাযোগ, গ্যাস পাইপলাইন সহ একাধিক ক্ষেত্রে নয়াদিল্লি সেখানে কাজ করেছে, ইনভেস্ট করে রেখেছে। এবং সেই আর্থিক স্বার্থেই বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সাউথ ব্লক। কারণ এই বিনিয়োগগুলির স্বার্থ সুরক্ষিত রাখতে, আগামীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রভাব অক্ষুণ্ণ রাখতেই কূটনৈতিক মহল মনে করছে যে আরাকান আর্মির সঙ্গে ভারত কথা বলেছে। মায়ানমারের বাণিজ্যিক স্বার্থে ভারতকে সেখানে কাজ করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে আরাকান সরকার। এটা একটা বড় বিষয়, কারণ আরাকান সরকার চাইছে ভারতবর্ষ মায়ানমারে ঢুকে গিয়ে কাজ করুক। তারা যে ধরনের উন্নতির কাজকর্ম করে আসছিল সেই কাজকর্ম তারা করেন। ঠিক যেভাবে আফগানিস্তানে আমরা দেখেছি, আফগানিস্তানের তো একাধিক স্থাপত্য ভারতের। সেই জন্য যখন আফগানিস্তানের পট পরিবর্তন হয়েছিল, সেই সময় তালিবানরাও কিন্তু ভারতকে বলেছিল যে আপনারা যেভাবে আমার দেশে এসে উন্নতি করছেন সেইভাবেই আপনারা উন্নতি করে যান, আপনাদের কাজে আমরা কোনোভাবে বাধা দেব না। ঠিক একইভাবে আরাকান আর্মি তারাও কিন্তু বলল ভারতকে যে আপনারা এখানে কাজ করে যান, আমরা কোনোভাবেই আপনাদের বাধা দেব না। ভারত কিন্তু এই রকমই, ভারত নিজের কাজটা করতে জানে। আর ভারতের প্রতিবাদ এই দুই একটা প্রতিবেশী যেগুলো অকৃতজ্ঞ তারা করতে পারে, পেছনে ছুরি মারা কিছু জাতি রয়েছে তারা করতে পারে। বাইরের কিন্তু কেউ এই ধরনের কাজকর্ম ভারতের সঙ্গে করবে না। তার প্রমাণ তো মায়ানমার পাওয়া গিয়েছে, তার প্রমাণ তো আফগানিস্তান পাওয়া গিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশ কিন্তু শেষ পর্যায়ে শিরে সংক্রান্তি হয়ে গিয়েছে। বাংলাদেশের কিছু অংশ যখন দখল হয়েছে, সেটা যখন সরকার সামনে আনছে না, মনে রাখতে হবে তাদের দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতাই কিন্তু ভয়াবহ আকার ধারণ করে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দখলে চলে যেতে পারে মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠীর হাতে। তবে এটা নিয়ে যারা মনে করছেন যে ভারতের হাত, তারা ভুল ভাবছেন।
কারণ ভারত ছুঁচো মেরে হাত বন্ধ করার মতন মানসিকতাই নেই। আজ পর্যন্ত ভারতবর্ষ কোন দেশকে নিজের ক্ষমতার বলে দখল করতে যায়নি। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে পাকিস্তানে, দখল করতে যায়নি। এর আগেও মায়ানমারে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছিল, দখল করতে যায়নি। কারণ ভারতের ইতিহাস এটা বলে না যে কোন দেশকে আগে থাকতে আক্রমণ করে সেই দেশ দখল করতে হবে, এটা ভারত জানে না। আর পাশের দেশের মানুষজনের মাথায় যেগুলো ভরা হয়েছে ভারত দখল করবে, ভারত দখল করবে, এটা একেবারে ভ্রান্ত ধারণা। পেটে খাবার দিতে না পারলে এই সমস্ত মস্তিষ্ক প্রসূত কিছু বিষয় ঢুকিয়ে দিতে হয় জনগণের মনে, সেটাই বাংলাদেশ সরকার করছে। কারণ বাংলাদেশের জনগণ যবে নিজের অধিকারটা বুঝতে শিখবে তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক মৌলবাদীদের সরকার আর থাকবে না, বাংলাদেশ আবার পুনরায় আগের জায়গায় পৌঁছে যাবে। আজকের প্রতিবেদনটি ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।